আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে কি শেষমেশ প্রশাসন খুব শক্ত অবস্থানে যাচ্ছে, বিশেষ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে? এখন এই প্রশ্নটি অনেকেরই মধ্যে সৃষ্টি হয়েছে, কারণ একটি ভিডিও গত শনিবার বেশ ভাইরাল হয়ে ওঠে রুমিন ফারহানার। আপনারা অনেকেই দেখেছেন যে ভিডিওতে আমরা দেখেছি যে একজন ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বেশ কড়া কড়া কথা বলছেন, এবং সেই ঘটনার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তো আনা হয়েছে, পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। মব শব্দটা এখন আমরা শুনলেই ভয়ঙ্কর একটি আতঙ্ক, একটা কষ্ট, যন্ত্রণা, এর পাশাপাশি আবার হাসিও আসে। তখন এত এত মব সৃষ্টি করা হচ্ছে, প্রকৃত মব সৃষ্টি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো ক্ষেত্রে কোনো ব্যবস্থা হয় না। আবার কোনো কোনো জায়গায় মবটাকে যা হয়নি সেটিকে মব হিসেবে উল্লেখ করে চালিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, সেই ম্যাজিস্ট্রেটের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার স্বাক্ষরিত একটি চিঠিতে গুরুতর অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জাজ আশরাফুল ইসলামের কাছে, এবং রুমিন ফারহানার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এদিকে রুমিন ফারহানা আবারও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে রোববার তিনি বলেছেন যে 5 আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে। রোববার একটি মতবিনিময় অনুষ্ঠানে তার মন্তব্য এরকম যে আশা করি প্রশাসন, পুলিশ, কমিশন, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে, কাউকে ডান চোখ কাউকে বাম চোখে দেখবেন না। আপনাদের 5 আগস্টের কথা মনে রাখতে হবে। নিরপেক্ষতা না থাকলে সারা বাংলাদেশে যেমন 5 আগস্ট হয়েছিল তেমনি যে কোনো আসনে 5 আগস্ট করতে পারে। আর চিঠিতে কি অভিযোগ করা হয়েছে রুমিন ফারহানার বিরুদ্ধে? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে 40,000 টাকা জরিমানা করেন। এই সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বারবার হুমকি প্রদর্শন করেন। চিঠিতে আরো যা উল্লেখ করা হয়েছে তা আরেকটু জানা আপনাদেরকে। এই সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়া সহ অন্য সবাই মালমুখী আচরণ করেন। এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবং এর সাথে একটি লিঙ্কও জড়িয়ে দেওয়া হয়, ইউটিউবে ছড়িয়ে পড়া সেই ভিডিওর একটি লিঙ্ক। এখন রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলছেন যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সভা থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার বিষয়টি বলতে গিয়ে আমি আঙুল উঁচু করেছি বা এরকম দেখিয়েছি আর কি। আশা করি প্রশাসন কারো পক্ষ নেবে না। এখন যদি বাস্তবতা, রুমিন ফারহানার ওই ভিডিওটি দেখে হয়তো অনেকেরই খারাপ লেগেছে, বাস্তবতা আমারও খারাপ লেগেছে। এক ধরনের হুমকিও ছিল, হয়তো সত্য যেভাবে ভিডিওতে দেখা গেছে, কিন্তু সেই হুমকি কি ধরনের? তিনি 5 আগস্টের আগেকার সময়ের কথা মনে করতে বলেছেন সবাইকে, যখন প্রশাসনের সবাই সরকারের দাবিদারি করেছে, কোনো ধরনের ন্যায় নীতি কিংবা আইনানুগ কোনো ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধা ছিল না। তার কি খুব বেশি পরিবর্তন হয়েছে গত 17 মাসে? কোথাও আইনের শাসন আছে? এই যে মবের অভিযোগ আনা হলো রুমিন ফারহানার বিরুদ্ধে, এর আগে প্রশাসনের কোথাও থেকে কারোর বিরুদ্ধে এরকম অভিযুক্ত বা যেগুলো প্রমাণ আছে সেগুলো নিয়ে কোথাও মব শব্দটি উল্লেখ করা হয়েছে? হয়তো রুমিন ফারহানার বিষয়টা আমি আবারও বলি, হয়তো অনেকে খারাপ লাগতে পারে, তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন এবং মেজাজ হারানোর জায়গা থেকে হয়তো তিনি ওই ধরনের মন্তব্য করেছেন। কিন্তু প্রশাসন যে কারো কারো ক্ষেত্রে অতি নিরপেক্ষতার ভাব দেখাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে একেবারে উদার ভাব দেখাচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকার মতন অনেক কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে, সেগুলোকে তাহলে কি দিয়ে বিচার করব? এই যে কথিত নির্বাচন, আমি এখনো পর্যন্ত এটাকে কথিত নির্বাচন বলবো, আদৌ নির্বাচন হয় কিনা আমরা জানি না। তারপরেও এই নির্বাচনকে কেন্দ্র করে তো এর মধ্যে কম ঘটনা ঘটেনি, অনেক বড় বড় ঘটনা। পোস্টাল ব্যালট পেপার বিশেষ একটি দলের লোকজন নিয়ন্ত্রণ করছে, প্রবাসে পোস্টাল ব্যালট পেপার যার তার হাতে চলে গেছে এবং বিশেষ কায়দায় সেগুলো বিশেষ বিশেষ ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ তো আনা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তারা এই অভিযোগ জানিয়েছে। ছাত্রদল এই অভিযোগ সহ আরো বেশ কয়েকটি অভিযোগে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখে, অবরুদ্ধ করে রাখে। কিন্তু কাজের কাজ কি হচ্ছে? এবং প্রার্থিতা নিয়ে প্রার্থিতা টিকে থাকলো কি থাকলো না, প্রার্থিতা বাতিলের বিষয় নিয়ে অনেক ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। কোনো কোনো জায়গায় মব সৃষ্টি করে প্রার্থিতা বাতিল করতে বাধ্য করা হয়েছে। কই সেসব ক্ষেত্রে তো আমরা কিছু দেখিনি, ডাইরেক্ট অ্যাকশন নিতে। আমি রুমিন ফারহানার পক্ষে কিছু বলছি না, তার পক্ষে ওকালতি করাও কিছু নেই, কিন্তু রুমিন ফারহানা যে অভিযোগগুলো করেছেন সেগুলো কি একেবারে অবান্তর কিছু? এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বারবার বলেন যে ঐতিহাসিক নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন। কি ইতিহাস নির্মাণ করছেন তিনি এই নির্বাচনকে কেন্দ্র করে? এবং যত ধরনের সার্কাস দেখা যাচ্ছে
এর আগে তো আর কোনো নির্বাচনে এমনটা আমরা দেখিনি। মানে সরকারি পর্যায়ে সার্কাস, নির্বাচনে আছে আর 25-26 দিন, তখন উপদেষ্টাদের বিমানের পরিচালনা পর্ষদের সভা মানে সদস্য তো করাই হয়। যে নির্বাচন কমিশনে ধ্যান জ্ঞান একেবারে থাকার কথা নির্বাচনী কর্মকাণ্ডকে ঘিরে, সেই নির্বাচন কমিশনের সচিবকে বিমানের পরিচালনা পর্ষদের সদস্য করা হয়। বুঝুন কি ধরনের ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথবা কতটুকু গুরুত্ব সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন বিষয়। সেখানে হয়তো আমি আবার বলি খারাপ লেগেছে অনেকের, কিন্তু সেটিকে কেন্দ্র করে যদি সত্যি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব শক্ত অবস্থান প্রশাসনকে নিতে হয়, সেটিও নিশ্চয়ই আরো বিতর্কিত একটি কাজ হবে। রাজনীতির ময়দানে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা, এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না। রাজনীতির যত আলোচনা, নির্বাচনের মাঠের যে খোঁজ খবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ, প্রায় সবখানেই আওয়ামী লীগ। ইতিবাচক নেতিবাচক, ভয় ভীতি, পক্ষে বিপক্ষে, যেভাবে হোক না কেন, যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন। তো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন, আমাদেরকে ভোট দিন, বা বর্তমান ইউনিয়ন সরকারকে হাতকে শক্তিশালী করুন, ভালো একটা নির্বাচন দিন, আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে। আর আওয়ামী লীগ আসলে কী হবে? ডলা, এমন ডলা দেবে একেবারে কিয়ামত পর্যন্ত সেই ডলা বলতে পারবেন না। এগুলো একটা গ্রুপ। দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ, তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, ভালো হবে না, ভালো নির্বাচন হবে না, তোমরা টিকতে পারবে না, বেশি দিন থাকবে না। এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে। এরপরে যে জিনিসগুলো করা হচ্ছে সেটা হলো অনেকে ভয় দেখাচ্ছে যে পৃথিবীর আওয়ামী লীগের মতো একটা বড় দল, তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া, তবুও তারা টিকতে পারবে না, গ্রহণযোগ্যতা পায়নি। এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর 50% ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাচ্ছ, সেই নির্বাচন তোমরা বেশি দিন টিকতে পারবে না। এই কথার বাইরে আমরা অনেকে বলার চেষ্টা করছেন, ওরে বাবা, আওয়ামী লীগের অবস্থা জানো? এদের মতো বদমাইশ কোনো দল আছে? পরতে পরতে এদের যাকে বলে শয়তানি বুদ্ধি, কোথায় বোমা মারতে হবে, কোথায় ককটেল ফুটাতে হবে, কার কোন জায়গায় বাস দিতে হবে, কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন যে গত 15টি বছর আওয়ামী লীগ আর জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিল, আওয়ামী লীগ টের পায়নি যে তাদের মধ্যে জামাত আছে, আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি। তো সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে, জামাত ক্ষমতা আসে, তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে, এটি কল্পনা করা যায় না। এই কাজে সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা, অথবা আওয়ামী লীগকে নির্মূল করা, অথবা আওয়ামী লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে, হুমকি ধামকি দিচ্ছে, সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেটা হলো সিন্স 1954 আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শের, রাজনীতির আদর্শের যে বীজ, এটি বপন করতে পেরেছে। তাদের যে প্রতীক, এটি হলো নৌকা, গরিব মানুষের বাহন। এবং এখনো পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা, অপরিহার্যতা, এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না। টিল নাও এখনো পর্যন্ত নৌকা 1 নম্বর পরিবহন। 2 নম্বরে যেটি আছে সেটি হলো এই দলটি গরিব মানুষের দল। তারা ক্ষমতা আসলে গরিব মানুষের জন্য সবকিছু করে, বিনামূল্যে তাদেরকে ঘর দেয়, টিউবওয়েল দেয়, 10 টাকা কেজিতে চাল দেয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এখন তারা হয়তো কিছুই দেয়নি, কিছুই করেনি, কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা, শেখ হাসিনার জন্য তার পেট পড়ে, শেখ হাসিনা নাই, সে কাকে ভোট দেবে, এই ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দেবেন? তারপর হ্যাঁ, অবশ্যই দেবো। তো এই যে বিশাল অভুক্ত শ্রেণী, বিশাল অভাগা শ্রেণী, প্রান্তিক জনগোষ্ঠী, যাদের সবাই নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এদের জন্য পাগল। এবং পাগলের সাথে আপনি কীভাবে রাজনীতি করবেন? মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন, বুঝানোর মতো একটা জায়গা থাকে। অনেক লোক বলে যে আমি হলাম, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, হিদলা পড়া আওয়ামী লীগ। আমি যখন করতাম, আমি যখন বিএনপিতে গেছি, হাসতে হাসতে আগে আসলো যে এমপি সাহেব কাজটা করলেন কি, আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে গেলেন, এই দেখেন আমাদের আওয়ামী লীগ করতে করতে শরীরে হিদলা পড়ে গেল, জীবনে কিছুই পাইলাম না, কিন্তু আওয়ামী লীগ তো ছাড়ি নাই, আপনি আওয়ামী লীগ ছেড়ে গেলেন কেন? আপনি কথা কি জবাব দেবেন বলেন? পরনের কাপড় ছিঁড়া, গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই, কিন্তু মানে মুখ ভরা হাসি, দাঁত অনেকগুলো পড়ে গেছে, পান খেতে খেতে কালো হয়ে গেছে, আওয়ামী লীগ করে। এখন আপনি তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, বললেই সে আপনাকে আক্রমণ করে বসবে। এইরকম একটা যাকে বলা ফ্যানাটিক, একটা দুটো নয়, লক্ষ লক্ষ। এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি? সারা বাংলাদেশে রিক্সা আছে কত? এই রিক্সাওয়ালাদের মধ্যে 99% লোক আওয়ামী লীগ করে, কেউ জামাত করে না, কেউ বিএনপি করে না। ঠেলা গাড়ি চালায় কত মানুষ, বুয়া আছে কত, এই বাংলাদেশে কত বুয়া আছে, গ্রামের কৃষক আছে কত, মেহনতি মানুষ, কুলি মজুর মোটে আছে কত, নাপিত আছে কত,
ধূপ আছে কত, যে দেখেন 99% লোক তারা আওয়ামী লীগ করে, সব হিদলা পড়া আওয়ামী লীগ। এই যে একটা যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না, মারামারি করবে না, কোনো যাকে বলা হয় আবেগ দেখাবে না, কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে, আপনি এদের কোনো অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না। পক্ষে আনার জন্য আরেকটু, যাদের টাকা আছে, পয়সা আছে, গায়ে কাপড় আছে, জামা আছে, এই মানুষগুলোকে আপনি আওয়ামী লীগের যে সমস্ত লোক তাদেরকে আপনি বিএনপিতে আনতে পারবেন, স্বার্থের লোক দেখাতে পারবেন। কিন্তু ওই যে ওর দারিদ্রতা, এটাই ওর মহানুভবতা, ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির যাকে বলা হয় শিকড়, এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে। কেন করছে সে নিজেও যায় না। আবার তার মরার পর তার ছেলে অল্প বয়স কিন্তু সে আওয়ামী লীগ করবে। তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগটা বলে আওয়ামী লীগ, আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল, সেটা ওরা আবার আওয়ামী লীগ বলে না, ওরা আওয়ামী লীগই বলে আর কি। তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে একটা ফান্ডামেন্টাল গ্রুপ আছে, এটা তাদের একটা মূল পুঁজি, তাদের বিনিয়োগ, তাদের অ্যাসেট, এটার উপর নির্ভর করে তারা অনেক কিছু করে। এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে। বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ, সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে, এবং এরা খুবই খতরনাক। দলের জন্য তারা সবকিছু করতে পারে, ভীষণ রকম খতরনাক। আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা 1954-এ কি কেনা করেছে, 1956-এ পুরো পূর্ব পাকিস্তান তছনছ করে ছেড়ে দিয়েছে, 1958-59-এ আইয়ুব খানের মার্শাল লকে চ্যালেঞ্জ করেছে, 62 সনে আইয়ুব খানের পুরো মসনদকে কাঁপিয়ে দিয়েছে, 66 সনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে, 69 একটা গণ অভ্যুত্থান করেছে, 70 একটা নির্বাচন করেছে, আর 71 একটা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ। ফলে 1952 থেকে 1972 পর্যন্ত প্রত্যেকটি বছর, মানে 52 থেকে 72, 20 বছর, এই 20 বছরের যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতির কৌশল, রাজনীতির পারঙ্গমতা, রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটাকে বলা হয় অ্যাচিভমেন্ট, প্রাপ্তি, এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের এই গ্লোরিয়াস 20 years of success in the field of politics, revolution, liberation war and মানে ইলেকট্রাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো, স্বর্ণদের তারা সরকার চালিয়েছে। তো সব মিলিয়ে 20 বছর হলো তাদের রাজনীতির স্বর্ণ সময়। এই স্বর্ণ সময় তাদেরকে একটা লিগেসি দিয়েছে, এবং সেই লিগেসি ব্যবহার করে 21 বছর পর, ওই 20 বছরের লিগেসি ব্যবহার করে 75-এর 15ই আগস্ট থেকে শুরু করে একেবারে 1996 সাল পর্যন্ত 21টি বছর ধরে তারা ক্রমাগত কচ্ছপের মতো তারা এগিয়েছে। কচ্ছপের মতো যাকে কামড়ে ধরা তাকে কামড়ে ধরেছে। 80 দশকের যে পত্রপত্রিকাগুলো ছিল, বিচিত্রা, বিচিন্তা, আজকের সূর্যোদয়, নয়া পদধ্বনি থেকে শুরু করে যত নাম করা পত্রিকাগুলো ছিল, সেখানে গিয়ে দেখবেন যে শেখ হাসিনার পোর্ট্রেটগুলো কি ছিল, বিশাল একটা নাক ছিল, লম্বা একটা মানে গোল একটা চোখ ছিল, তাকে নানাভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে, ভয়ঙ্কর, তারপরে শেষে দানবী, তারপরে শেষে ডাইনি, কি না করার চেষ্টা করেছে ওই সময়টাতে, সাত জামানাতে। কাজে কাজ হয়নি, তিনি ওইগুলো কি যে প্রাইড হিসেবে নিয়েছেন, প্রাইড হিসেবে নিয়ে পুরো এরশাদের জমানায় এরশাদকে জলে, স্থলে, অন্তরিক্ষে তছনছ করে ছেড়ে দিয়েছে। এরশাদের পরে আবার 91 থেকে 96 মানে বেগম জিয়ার জমানা, তছনছ করে ছেড়ে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে। তখন তো বেগম জিয়া অনেক শক্তিশালী ছিলেন, সরকারও শক্তিশালী ছিল, দেশের বিধি ব্যবস্থা, আইন কানুন এখন সেটা 100 গুণ পারফেক্ট ছিল, পুলিশের অনেক ক্ষমতা ছিল। তারপরও ওই সময়টাতে আপনি গিয়ে দেখেন আওয়ামী লীগের যে রাজপথের যে তাদের যে পারঙ্গমতা, ইফেক্টিভনেস, বদমাইশি, কূটনীতি, ভালো মন্দ সব মিলিয়ে, মানে এক একটা নেতা মানে কি, এক একটা নেতা মানে একটা পরশ পাথর, এক একটা নেতা মানে বটবৃক্ষ, এক একটা নেতা মানে ইবলিস, সব মিলিয়ে আওয়ামী লীগ। আমাদের এই অঞ্চলে একটা স্লোগান আছে, জাতি মাতাল তালে ঠিক, আমরা সবাই আওয়ামী লীগ। আরেকজনে বলতেছিল ওর বাড়ি কোথায়, বলতেছে নোয়াখালী, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিছে, বলেন কি ভাই, ও কালো হয়ে গেছে, কি হয়েছে ভাই, একে তো আওয়ামী লীগ, তারপরে আবার নোয়াখালী বাড়ি, বুঝতে পারেন। যে কোনো একটা ডিল করার আগে সে চিন্তা করছিল, সে এই হলো আওয়ামী লীগের পরিচয়। আবার সেই আওয়ামী লীগ 2001 থেকে 2006 পর্যন্ত, ওয়ান ইলিমিনেশন আরো 2 বছর কি করেছে বাংলাদেশে। তাহলে দেখুন ওই যে 20 বছরে তাদের যে সংগ্রামী জীবন, তারপর আবার 21 বছরের যে সংগ্রামী জীবন, 20 আর 21 41 বছর। তো 41 বছর যাবো তারা শুধু রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তার সঙ্গে আবার 17 মাস যোগ করেন। ফলে এই যে বিরূপ একটা পরিস্থিতি থাকা, সামরিক শাসনের অধীনে থাকা, জেল জুলুম করা, এদের কাছে একটা ভাত মাছ, এটা অনেকের কাছে সমস্যা হতে পারে। কিন্তু ওদের মেরুদণ্ডটা বা ওদের শরীরের যে আয়োডিন, ওদের রক্ত, মাংস, অস্থি, মজ্জা, এই সবই খালি এই সমস্ত লড়াই সংগ্রামের জন্যই প্রস্তুত থাকে। তো এইগুলো করে তাদের যে একটা লিগেসি তৈরি হয়েছে, যে তারা রাজপথ গরম করতে পারে, প্রতিপক্ষকে ভিতর সন্তুষ্ট করে দিতে পারে, এবং তাদের টার্গেটে যাওয়ার জন্য তারা কখনো তুলুবুলু করে না, লড়াই সংগ্রাম করে প্রতিপক্ষকে বাধ্য করে তারপর শেষে তারা প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় আসে। এবং অতীতে তারা মুসলিম লীগের বিরুদ্ধে লেগেছে, পরাজিত করেছে, ক্ষমতা এসেছে, মুসলিম লীগ শেষ।
আইয়ুব খানের বিরুদ্ধে লেগেছে, আইয়ুব খানের রাজনীতি শেষ, জীবন শেষ, সবকিছু শেষ। এরপর ইয়াহিয়া খানের বিরুদ্ধে লেগেছে, ইয়াহিয়া খান শেষ, দেয়ার ইজ নো ইয়াহিয়া খান। তাকে এই সেনাবাহিনী প্রধান, প্রেসিডেন্ট সবকিছু দেখে তাকে পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে থালা প্লেট পরিষ্কার করে তাকে পেটের ভাত জোগাতে হয়েছে। এইভাবে আওয়ামী লীগ এরশাদ সাহেবকে ধরেছে, শেষ, একেবারে বগল দাবা করে যা করেছে বলার মতো না। এইভাবে যখন তারা যাকে টার্গেট করেছে, ক্যান্সারের মতো, একেবারে ক্যান্সারের মতো, শুষে রক্ত শুষে, ভ্যাম্পারের মতো, ডাইনির মতো, মশার মতো, যেভাবে বলেন না কেন, যাকে টার্গেট করেছে তাকে ধীরে 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 পুরোটা শেষ করে দিয়েছে। এই যে আওয়ামী লীগের লিগেসি, এই লিগেসি এখন এক্সট্রিম পর্যায়ে এবং সবচেয়ে যাকে বলা ইতিহাসের। এমন একটা সময় যখন আওয়ামী লীগের লোকসংখ্যা সবচেয়ে বেশি, আওয়ামী লীগের টাকা পয়সা সবচেয়ে বেশি, ইন্টারন্যাশনাল কানেকশন খুব বেশি, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, ওই রাষ্ট্রে তাদের লোকজন আছে, ওখানে তাদের লোকজনের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে। এই সব কিছু নিয়ে আপনি যখন এরকম একটা শক্তিকে আপনার প্রতিপক্ষ হিসেবে রাখবেন, সে কি আপনাকে ঘুমাতে দেবে? এই কথাই বিদেশিরা বলার চেষ্টা করছে। কি করবেন এখন?